গন্ধর্বরাজ উগ্রসেন নামের সাথে স্বভাবের বড় মিল। কারণে অকারণে সময়ে অসময়ে তিনি রেগে যান। তার মেয়ে শান্তা, তার বড় এই রূপের অহংকার। আজ এই রক্তাম্বর বসনে আমায় কেমন লাগছে রে সখী? সুন্দরী, তবে মালতীর মতো নয়। মালতী গন্ধর্ব রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী। সত্যি দেবী, বিনা আভরণই আপনাকে এত সুন্দর দেখায়। না জানি হীরা মুক্তা দ্বারা সুসজ্জিত হলে কেমন সুন্দরী দেখতে লাগবে। থাক থাক, হয়েছে। এখন চ বাবা শৈলেশ্বরের পুজো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন দেবী। বাবা, আপনি এর একটা বিচার করুন। আমি যতই উৎকৃষ্ট পোশাক পরি না কেন, কিছুতেই মালতীর সমান সুন্দরী হতে পারি না। রাগ করিস না মা, ভগবান যাকে যা দিয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রে। চ, আমরা বরং পৃথিবী ভ্রমণ করে আসি। বেশ, চলুন তবে। মহারাজ উগ্রসেনের সাথে শান্তা চলল পৃথিবী ভ্রমণে। ভ্রমণ শেষে গন্ধর্বলোকে ফিরে বলে চলল তার পৃথিবী ভ্রমণের আশ্চর্য কাহিনী। আশ্চর্যান্বিত হলো গন্ধর্বলোকবাসী। বাবা, তবে তো তা খুবই সুন্দর স্থান। ইস, আমাদের গন্ধর্বলোকেও যদি ওই রকম ঝর্ণা থাকতো তবে কত ভালোই না হতো। আমি যাব পৃথিবী লোকের ওই ঝর্ণা দেখতে। না মা, এভাবে মহারাজের বিনা অনুমতিতে মর্তলোক ভ্রমণ করা যায় না। মহারাজ যদি জানতে পারেন তাহলে তিনি তোমাকে চরম দণ্ড দেবেন। যদি শাস্তি পেতে হয় তো পাবো, কিন্তু মর্তলোকের ভ্রমণে আমি যাবই যাব। রাজকুমারী, রাজকুমারী অনর্থ হয়ে গেছে। কি হয়েছে রে সখী? মহারাজের বিনা অনুমতিতে মন্ত্রী কন্যা মালতী পৃথিবী ভ্রমণে বেরিয়েছে। বাহ, এ তো পরম সুখবর রে সখী। এই নে তোর পুরস্কার। যাই, বাবাকে গিয়ে কথাটা বলি। কি? আমার বিনা অনুমতিতে মালতী মর্তলোক ভ্রমণে গেছে? এর শাস্তি ওকে পেতেই হবে। এর শাস্তি একমাত্র একটাই, গন্ধর্ব লোক থেকে মালতীর বিতাড়ন। সেই শাস্তি দেব ওকে। মর্তলোকের ভ্রমণ শেষে মালতী ফিরে আসে গন্ধর্বলোকে এবং মহারাজের নির্দেশে প্রহরীরা মালতীকে বন্দী করে মহারাজ উগ্রসেনের সম্মুখে উপস্থিত করে। মালতী, তুমি আমার বিনা অনুমতিতে মর্তলোকে ভ্রমণে গেছো। আমাদের গন্ধর্বলোকে যা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি আজ থেকে মর্তলোকের মানুষ রূপে থাকবে। না মহারাজ, না, আমার মেয়ে ঝোঁকের মাথায় এ ভুল করে বসেছে। আপনি দয়া করে তাকে এত বড় কঠিন শাস্তি দেবেন না। বেশ, মালতী যদি কৈলাস ধামে গিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারে তবে সঙ্গে সঙ্গে ওর শাপ মুক্তি ঘটবে। যথা আজ্ঞা মহারাজ। অভিশপ্ত মালতী চলে এলো মর্তে। এদিকে কাশীরাজপুত্র বীরকেতু রাজ্য লাভের পূর্বে দেশ ভ্রমণে বেরিয়েছে। উদ্দেশ্য সারা পৃথিবীর সমস্ত রাজ্য ঘুরে সেই রাজ্যের ভালো ভালো নিয়ম কানুনগুলো শেখা এবং নিজ রাজ্যে প্রয়োগ করা। ঘুরতে ঘুরতে তিনি উপস্থিত হলেন এক ঝর্ণার ধারে, যেখানে মালতী নিজের মনে শিব পুজো করছিল। মিলিত হলো চার চক্ষু। বাহ, কি সুন্দরী রমণী! কি যদি আমার রানী করতে পারতাম। বাহ, কি সুদর্শন যুবক! একে যদি আমি আমার স্বামী রূপে গ্রহণ করতে পারতাম। তুমি কে রমণী? আমি গন্ধর্ব কন্যা মালতী। তুমি কে যুবক? এরপর যুবক তার নিজের পরিচয় ও নিজের উদ্দেশ্যের কথা জানালো। শুনে মালতী বলল, আমাদের গন্ধর্ব রাজ্যে অনেক সুন্দর নিয়ম আছে। সেই নিয়মগুলো জানার জন্য তুমি আমার সাথে যেতে পারো, তবে তার আগে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। এরপর মালতী তার অভিশাপের কথা ও সেই অভিশাপ থেকে তার মুক্তি পাওয়ার উপায় যুবককে বলল। শুনে যুবরাজ বলল, বেশ, আমি আপনাকে কৈলাস ধামে নিয়ে যাব। আসুন আমার সঙ্গে।
এরপর মালতী যুবরাজ বীরকেতুর সাথে বহু কষ্টের পথ অতিক্রম করে পৌঁছল কৈলাস ধামে। পুজো দিল শিবের। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম। যুবরাজ, আজ আমি আপনার কৃপায় অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। এবার আপনাকে আমি গন্ধর্বলোকে নিয়ে যাই। না দেবী, আপনি ফিরে যান। আমি আর গন্ধর্বলোকে যাব না। মহারাজ বীরকেতুর উদ্দেশ্য ছিল সমস্ত রাজ্যের থেকে ভালো ভালো নিয়ম শিখে নিজের রাজ্যে তা প্রচলন করা। কিন্তু সে কেন গন্ধর্বলোকে গেল না? অথচ সে তো মালতীর মুখে শুনেছিল যে গন্ধর্বলোকে অনেক ভালো ভালো নিয়ম কানুন আছে। বেতাল বীরকেতু মালতীর কথা শুনে বুঝেছিল যে রাজা লঘু পাপে গুরুদণ্ড বিধান করে সেই রাজা কখনোই কোনো ভালো নিয়ম প্রজা কল্যাণের হেতু প্রচলন করতে পারে না। তাই সে গন্ধর্ব লোকে গেল না। তাই শর্ত মতো আমি চললাম।